এবং একই সাথে চরম সংবেদনশীল একটি বিষয় নিয়ে কথা বলবো। সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে ছোট্ট রামিসার মর্মান্তিক পরিণতি আমাদের সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। আজকের এই পর্বে আমরা বিভিন্ন উৎস এবং তথ্যের ভিত্তিতে বাংলাদেশের শিশু নির্যাতনের এই ভয়াবহ সংকট, এর পেছনের কাঠামোগত ব্যর্থতা, যেমন ফরেনসিক ল্যাবের অভাব বা বিচারহীনতার সংস্কৃতি, এসব নিয়ে আলোচনা করব। আর শুধু সমস্যা নয়, উৎসগুলো থেকে পাওয়া বেশ কিছু বাস্তবসম্মত সমাধানের উপায়ও আমরা খুঁজে দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজ আমরা মূলত এই 5টি বিষয় নিয়ে ধাপে ধাপে এগোব। মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতা থেকে শুরু করে আইনি কাঠামোর বাধা এবং সবশেষে সামাজিক ও আইনি সংস্কারের উপায়, এই পুরো যাত্রাপথটি আমরা আজ এক এক করে দেখব। প্রথমে চলুন দেখি চারদিকে আসলে কি ঘটছে। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে শিশু নির্যাতনের ঘটনাগুলো কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। একটু খেয়াল করুন এই ছকটির দিকে। ভৌগোলিক বিস্তৃতিটা একবার দেখুন। মাত্র 7 দিনের ব্যবধানে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম, দেশের নানা প্রান্তে 5টি ভয়ঙ্কর ঘটনা। আর ভুক্তভোগীদের বয়স মাত্র 4 থেকে 10 বছর। এটা একেবারেই হৃদয় বিদারক এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই সংকট এখন আর নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার এই সংখ্যাটার দিকে তাকানো যাক। 2778। উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুধু 2019 থেকে 2021 এই 3 বছরের মধ্যেই এত সংখ্যক শিশু নির্যাতনের শিকার হয়েছে। পুরো ব্যাপারটার ভয়াবহতা বুঝতে পারছেন? এই সংখ্যাটা এর আগের পুরো 1 দশকের মোট হিসাবে প্রায় অর্ধেক। মানে আক্ষরিক অর্থে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়া এক সামাজিক ব্যাধি। আর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থাটা ঠিক কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা সম্প্রতি নির্মমভাবে হত্যার শিকার হওয়া রামিসার বাবার এই কথাগুলো থেকেই স্পষ্ট। উনি সরাসরি বলছেন, আমি বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নেই। একটু ভাবুন, একজন বাবার ভেতরে কতটা চরম হতাশা আর অসহায়ত্ব থাকলে তিনি বিচার পাওয়ার আশাই ছেড়ে দেন। তিনি জানেন মাত্র 15 দিন পরই সবাই এই ঘটনা ভুলে যাবে। তো মানুষ কেন বিচার ব্যবস্থার উপর থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে? চলুন আইনি প্রক্রিয়ার এই দিকটা একটু ঘেঁটে দেখি। এই সংখ্যাটা দেখলে যে কেউ শিউরে উঠবে। সাজার হার মাত্র 0.37%। এর মানে হলো প্রতি 10,000টি ঘটনার মধ্যে মাত্র 37 জন অপরাধী শাস্তি পায়। বাকি বিশাল একটা অংশ একেবারে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। দিনের পর দিন এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি বা কালচার অফ ইম্পিউনিটি তৈরি হয়েছে, এটাই কিন্তু অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। এখন স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে, কেন আমাদের বিচার ব্যবস্থা ঠিক কোথায় এমন বাধা রয়েছে যার কারণে এত বিপুল সংখ্যক মামলা দিনের পর দিন আটকে থাকে? উৎসগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় আইনি প্রক্রিয়ার একটা বিশাল এবং প্রায়শই উপেক্ষিত বাধা হলো আমাদের ফরেনসিক অবকাঠামো। বিশ্বাস করুন আর নাই করুন, সংখ্যাটা হলো 1। সারা দেশের ফরেনসিক চাহিদার এই বিশাল চাপ সামলাতে জাতীয় পর্যায়ে ঢাকা মেডিকেলে মূলত মাত্র একটি প্রধান ডিএনএ ল্যাব রয়েছে। একটু ভেবে দেখুন তো, একটা গোটা দেশের জঘন্যতম অপরাধগুলোর ফরেনসিক প্রমাণের জন্য যখন একটা মাত্র ল্যাবের ওপর নির্ভর করতে হয়, তখন বিচারের গতি কতটা ধীর হতে বাধ্য। আর এর ফলে যা হওয়ার ঠিক তাই হচ্ছে। পাহাড় সমজট 2006 সাল থেকে শুরু করে 2025 সালের মার্চ পর্যন্ত 10,000-এর বেশি মামলার প্রায় 35,000 নমুনা শুধু জমেই আছে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, এই জমে থাকা নমুনার প্রায় 65% হলো ধর্ষণ মামলার। এটা একেবারেই অগ্রহণযোগ্য। ফলস্বরূপ 2024 সালের শেষে এসে দেখা যায় শুধুমাত্র ডিএনএ রিপোর্টের অপেক্ষায় 789টি মামলার তদন্ত পুরোপুরি আটকে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, উৎসগুলো থেকে জানা যাচ্ছে ল্যাবের সংখ্যা বাড়িয়ে এই আটকে থাকা মামলাগুলো দ্রুত শেষ করার বদলে নীতি নির্ধারকরা ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষাকে আর বাধ্যতামূলক না রাখার কথা ভাবছেন। মানে মূল সমস্যা সমাধানের বদলে শর্টকাট রাস্তা খোঁজার এই প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আচ্ছা, হতাশার কথা তো অনেক হলো। এবার চলুন দেখি এই ভেঙে পড়া সিস্টেমকে ঠিক করতে উৎসগুলোতে কী ধরনের সুনির্দিষ্ট আইনি সমাধানের কথা বলা হয়েছে। তারা বেশ কিছু পরিষ্কার এবং কার্যকরী পদক্ষেপের কথা বলছেন। প্রথমত, বিকেন্দ্রীকরণ। একটি মাত্র ল্যাবের ওপর নির্ভরতা কমিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত 8 থেকে 10টি সম্পূর্ণ সজ্জিত আঞ্চলিক ফরেনসিক ল্যাব তৈরি করতে হবে।
দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া দ্রুত করতে 15 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট দেওয়া বাধ্যতামূলক করতে হবে। আর তৃতীয়ত, একটি জাতীয় সেক্স অফেন্ডার রেজিস্ট্রি তৈরি করা। এই ন্যাশনাল সেক্স অফেন্ডার রেজিস্ট্রি ব্যাপারটা আসলে দারুণ একটা গেম চেঞ্জার হতে পারে। ভারত বা আমেরিকায় কিন্তু এমন সিস্টেম আছে। এটি মূলত একটি উন্মুক্ত ডেটাবেস। ধরুন, কোনো স্কুল, মাদ্রাসা বা বাসাবাড়িতে কাউকে নিয়োগ দেওয়ার আগে এই ডেটাবেস থেকে সহজেই যাচাই করে নেওয়া যাবে যে ওই ব্যক্তির অতীতের কোনো অপরাধের রেকর্ড আছে কিনা। এর মাধ্যমে খুব সহজেই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিশুদের কাছ থেকে দূরে রাখা সম্ভব হবে। তবে একটা কথা মানতেই হবে, শুধু আইন দিয়ে তো আর সমাজের সবকিছু বদলানো যায় না, তাই না? আইনি সংস্কারের পাশাপাশি আমাদের সামাজিক আচরণেও একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বর্তমানে আসলে কি হয়, কোনো ঘটনা ঘটলে ভুক্তভোগী পরিবারকেই গ্রাম ছাড়তে হয়, মুখ লুকিয়ে থাকতে হয়, অপবাদের শিকার হতে হয়। কিন্তু প্রস্তাবিত নতুন ধারণাটি বলছে এই পুরো চিত্রটা উল্টে দিতে হবে। সামাজিক লজ্জার এই বোঝা ভুক্তভোগীর দিক থেকে সরিয়ে সরাসরি অপরাধী এবং তার পুরো সম্প্রদায়ের ওপর চাপিয়ে দিতে হবে। আর এই কাজটি করার জন্য বেশ চমৎকার কিছু ধারণার কথা বলা হয়েছে, যেমন অপরাধীর ছবি ও বিবরণ এলাকার নোটিশ বোর্ডে অন্তত 10 বছরের জন্য ঝুলিয়ে রাখা, এমনকি অপরাধীর ভাই বোনের কর্মক্ষেত্রে বা সন্তানের স্কুলে সরকারিভাবে নোটিশ পাঠানো। শুনতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এর মূল লক্ষ্য হলো সম্মিলিত পারিবারিক দায়বদ্ধতা তৈরি করা। যখন একটা অপরাধের জন্য পুরো পরিবারকে সামাজিকভাবে বয়কটের মুখে পড়তে হবে, তখন পরিবারের মানুষগুলো নিজেরাই কিন্তু নিজেদের সদস্যদের অপরাধ থেকে দূরে রাখতে বাধ্য হবে। আজকের এই বিশ্লেষণ আমরা একটি খুব জরুরি এবং গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সমাজ হিসাবে আমরা যদি একসাথে থাকা সুবিধাগুলো আনন্দের সাথে ভাগ করে নিই, তবে আমাদের সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের, আমাদের শিশুদের রক্ষার সম্মিলিত দায়ভারও কি আমাদের একসাথে নেওয়া উচিত নয়? ভুক্তভোগীর পরিবর্তে অপরাধীর দিকে সামাজিক কলঙ্ক ছুড়ে দেওয়ার এই মানসিকতা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা আসলেই আমাদের সবার জন্য একটা বড় চিন্তার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।